2025 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের গণিতের 16তম অধ্যায়টি পরিমিতি। এখানে ত্রিভুজ, চতুর্ভুজ এবং ট্রাপিজিয়াম, সিলিন্ডারের ক্ষেত্রফল এগুলো জানতে হয়। এখন আমরা ট্রাপিজিয়াম এবং সামান্তরিকের ক্ষেত্রফল কীভাবে বের করবো সেটা জানবো। এই দুইটাই পরীক্ষাতে আসছে তোমাদের। সৃজনশীলে দেখবা এখানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে। এখন শুরুতে ট্রাপিজিয়ামটা দেখাবো, তারপরে সামান্তরিকটা দেখাচ্ছি। প্রথমে জানতে হবে যে ট্রাপিজিয়াম কাকে বলে। যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য অসমান হয় এবং 2টি বাহুর দৈর্ঘ্য সমান্তরাল হয় কিন্তু সমান নয়, তাদেরকে আমরা ট্রাপিজিয়াম বলি। ট্রাপিজিয়ামটা শুরুতে আঁকি, একটা ট্রাপিজিয়াম আঁকবো। এখানে আমরা যে ট্রাপিজিয়ামটা আঁকছি, দেখো এখানে যে 4টা বাহু আছে চতুর্ভুজের, কোনো বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান নয়, এবং এই যে এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান নয় কিন্তু সমান্তরাল। তাহলে এটাকে আমরা 4টা বিন্দু ধরি, এ, বি, সি, ডি একটি ট্রাপিজিয়াম। এখন এই ট্রাপিজিয়ামের এখানে সি বিন্দু আর ডি বিন্দু আছে। ট্রাপিজিয়ামের আমাদের বাহুর দৈর্ঘ্য কি কি দেওয়া আছে, প্রশ্নটাকে দেখো। এখানে দেখো একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দ্বয়ের দৈর্ঘ্য, সমান্তরাল বাহু বলতে কোন দুইটা, এই যে এইটা এবি আর সিডি সমান্তরাল বাহু, একটার দৈর্ঘ্য 91, আরেকটার দৈর্ঘ্য 51, ছোটটার দৈর্ঘ্য 51 আর বড়টার দৈর্ঘ্য 91, এবং অপর দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে একটার দৈর্ঘ্য 37 আর একটার দৈর্ঘ্য 13। তো আমরা এটা যেহেতু ছোট বাহু, এটাকে আমরা 13 ধরি, আর সিবিটা একটু বড়, এটাকে আমরা 37 ধরি। তাহলে ট্রাপিজিয়ামের আমাদের 4টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, লিখলাম। এখন আর কোনো তথ্য দেওয়া নেই, শুধু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে বলছে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্রটাকে লিখে নিই। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল গুণন উচ্চতা। এখানে তো আমরা উচ্চতাটা জানি না, তাহলে আমরা উচ্চতাটাকে আগে ধরে নেব। তাহলে যে চতুর্ভুজের সবগুলো বাহুর দৈর্ঘ্য অসমান এবং বিপরীত দুইটা বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলবো। এখন সি বিন্দু আর ডি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করব এ বি এর উপরে। তাহলে এখান থেকে যদি একটা লম্ব আঁকি, এটা হবে, এটাকে আমরা ডিই ধরি। আর সি বিন্দু থেকে যদি একটা লম্ব আঁকি, তাহলে এখানে এটাকে আমরা পি বিন্দু ধরি। আর ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল, সমান্তরাল বাহু গুণন উচ্চতা। এখানে প্রশ্ন দেখো, আমরা এই দুইটা সমান্তরাল বাহু দৈর্ঘ্যটা কিন্তু জানি, এখানে শুধুমাত্র আমরা উচ্চতাটা জানি না। এখন উচ্চতাটা যদি বের করতে পারতাম তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রফলটা বের হয়ে যেত। এখন আমরা দেখব যে কীভাবে উচ্চতাটা বের করতে পারি। তাহলে শুরুতে আমরা এই চিত্রের মধ্যে দুইটা লম্ব আঁকবো, ডি বিন্দু থেকে একটা লম্ব, সি বিন্দু থেকে একটা লম্ব এ বি এর উপরে। তাহলে এখানে ই বিন্দুতে মিলিত হবে আর এটা পি বিন্দুতে মিলিত হবে। এখন দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, দুই পাশে দুইটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে তো আমরা জানি পিথাগোরাস। তাহলে পিথাগোরাসের সূত্রটা কি জানি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ অতিভুজের উপর যদি একটা বর্গ অঙ্কন করি, ওই বর্গের ক্ষেত্রফল হবে বাকি দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এখন আমাদের এই প্রথমে এই সমকোণী ত্রিভুজ দুইটা ব্যবহার করে আমরা এই উচ্চতাটা বের করব। এখন এর থেকে যে ই দূরত্ব, এটা কিন্তু আমরা দূরত্বটা জানি না, তাহলে এই দূরত্বটাকে আমরা এক্স ধরে নেব। এর দূরত্বটাকে এক্স ধরবো। এই যদি এক্স হয়, তাহলে পি আর বি বিন্দুর দূরত্বটা কিন্তু আমরা জানি না, তাহলে পি বির দূরত্বটাকে বের করে নিতে হবে। এখানে দেখো এ থেকে বি বিন্দুর দূরত্ব, টোটাল দূরত্ব হচ্ছে 91, আর এদের ডি থেকে সি বিন্দুর দূরত্ব 51। তাহলে এইটা যদি ডি সি বিন্দুর দূরত্ব যদি 51 হয়, তাহলে ই পি বিন্দুর দূরত্ব কিন্তু 51 মিটার হবে। তারপরে ই থেকে পি বিন্দুর দূরত্ব 51 হবে, আর এ থেকে এফ বিন্দুর দূরত্বটাকে আমরা এক্স ধরে নিছি।
তাহলে এক্স আর 51 যোগ করে আমরা যদি 100 মানে 91 থেকে যদি এ বি থেকে যদি এ আর পি বিন্দুটাকে বিয়োগ করি তাহলে কিন্তু পি বির দূরত্বটা পাবো। তাহলে আমরা লিখতে পারি 91, মানে এ থেকে বি বিন্দুর দূরত্ব 91 বিয়োগ কতটুকু বিয়োগ করব, পুরোটা থেকে যদি এ থেকে পি বিন্দু বিয়োগ করে দিই তাহলে এখানে এক্স প্লাস 51, তো এখানে হবে এক্স প্লাস 51 বিয়োগ করলে আমরা পি বি এর দূরত্বটা পাবো। তাহলে এখানে 91, এই মাইনাসে মাইনাস এক্স আর এই মাইনাস প্লাস এক্স, তাহলে মাইনাস 51, তাহলে এখানে টোটাল হবে 40 মাইনাস এক্স। 91 থেকে 51 বাদ দিলে 40 হবে আর এক্স, তাহলে 40 মাইনাস এক্স। তাহলে আমরা পি বিন্দু দূরত্ব পাইছি। তো এখন আমাদের যে দুইটা সমকোণী ত্রিভুজ আছে, দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে পিথাগোরাসের সূত্র ব্যবহার করব। আমাদের একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে এ ই ডি, এ ই ডি সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করব। এখানে দেখো আমাদের এই কোণটা সমকোণ, আমরা জানি সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে এই কোণের বিপরীত বাহু কোনটা, এডি, তাহলে এটা হবে অতিভুজ। আর এটাকে যদি আমরা থিটা কোণ ধরি তাহলে থিটা কোণের বিপরীত বাহুকে বলে লম্ব, তাহলে এটা হবে লম্ব। আমরা লম্বটাকে এইচ ধরবো, তাহলে এটা এইচ হলে এটাও এইচ, কারণ এই দূরত্ব সমান। এখন আমাদের অবশিষ্ট রইল কোনটা, এক্স, তাহলে এক্সটা হবে ভূমি। তাহলে এ ডি ই সমকোণী ত্রিভুজের পিথাগোরাস সূত্র ব্যবহার করে আমরা একটা সমীকরণ বানাবো। তাহলে প্রথমে অতিভুজ স্কয়ার বলতে 13 স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই যে লম্ব বলতে কোনটা, এইচ, তাহলে আমরা লিখবো এইচ স্কয়ার প্লাস, আর ভূমি হচ্ছে এক্স, তাহলে ভূমি স্কয়ার অর্থাৎ এক্স স্কয়ার। তাহলে এখানে যে আমরা সমীকরণটা পাইছি এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। এখানে আমরা মানটা লিখবো না, যে এটা এরকম রেখে দিব। তাহলে এই সমকোণী ত্রিভুজের কাজ শেষ। এখন আমরা এই পাশে যে সমকোণী ত্রিভুজ আছে এটা নিয়ে কাজ করব, আবার লিখবো। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখবো। পরবর্তীতে এই সি পি বি এই ত্রিভুজটা অর্থাৎ বি সি পি, ওইটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। এটা থেকে আমরা তাহলে এই কোণের বিপরীত বাহু কোনটা, এটা সমকোণের বিপরীত বাহু অতিভুজ, তাহলে এটা অতিভুজ। আর এটা তো লম্ব, মানে থিটা কোণের বিপরীত বাহু লম্ব, এটা লম্ব, আর তাহলে এটা হবে ভূমি। আর ভূমির মানটা কিন্তু আমরা বের করে রাখছি। এই পি থেকে বি বিন্দুর দূরত্ব কত, আমাদের টোটাল দূরত্ব 91 থেকে যদি এ থেকে পি বিন্দুর দূরত্বটাকে যোগ করে বিয়োগ করে দিই তাহলে আমরা এতটুকু দূরত্ব পাবো, সেটা কত, 40 মাইনাস এক্স, এটা বের করছি। তাহলে প্রথমে লিখবো অতিভুজ বলতে 37 স্কয়ার। আচ্ছা, এখানে পাশে লিখে দিবা যে পিথাগোরাস অনুসারে পাই, আর এখানেও লিখে দিবা যে পিথাগোরাস অনুসারে পাই। তাহলে অতিভুজ স্কয়ার বলতে 37 স্কয়ার, লম্ব স্কয়ার বলতে এইচ স্কয়ার প্লাস ভূমি বলতে 40 মাইনাস এক্স স্কয়ার, এটা পাইলাম। 37কে যদি স্কয়ার করো কত আসে, আচ্ছা এটা পরে করতেছি। 37 স্কয়ার সমান এইচ স্কয়ার। এখানে দেখো, এখানে 40 মাইনাস এক্স এর উপর স্কয়ার আছে, তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি জানি, আবার বলতেছি। এখানে তোমার এই এইচ স্কয়ারটাকে পাশে আমরা এক্স স্কয়ারটা রাখবো, এইচ স্কয়ার প্লাস এক্স স্কয়ার। আর এখানে 40 স্কয়ার মাইনাস 40 যখন 80 এক্স। এখানে দেখো, এখানে যে এইচ স্কয়ার আর এক্স স্কয়ার আসছে, আমরা কিন্তু প্রথমে এইচ স্কয়ার আর এক্স স্কয়ার মানটা বের করে রাখছি, এটাকে 1 নং সমীকরণ দিচ্ছি। তাহলে এক্স স্কয়ার প্লাস এইচ স্কয়ারের পরিবর্তে আমরা কিন্তু লিখতে পারি 13 স্কয়ার, লিখে যায় কিনা, তো আমরা লিখতে পারি। আচ্ছা, এখানে মানটা বসে দিই, যেমন 37 স্কয়ার সমান লেখা যায়, এই অংশের পরিবর্তে লিখতে পারি 13 স্কয়ার মাইনাস 40 স্কয়ার মাইনাস 80 এক্স, এটা লেখা যায়। এখন আমরা স্কয়ারের মানগুলো বসাই দিই, যেমন 37 স্কয়ার কত হবে 1369, পরে 13 স্কয়ার মানে কত 169, এটা ক্যালকুলেটরে বসো, 13 স্কয়ার 169। তারপর এই যে 40
40 স্কোয়ার ক্যালকুলেট সারা কীভাবে করবে, এই 0কে স্কোয়ার করলে 2টা 0 হবে, আর 4কে বর্গ করলে 16 হবে, তাহলে 40কে বর্গ করলে 1600 আসবে মাইনাস 80x। এখন আমরা এক্সটাকে এক পাশে নিয়ে আসবো আর বাকি মানগুলোকে অন্য পাশে নিয়ে যাবো, তাহলে কি আসে, এখানে মাইনাস 80x আছে, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসলে প্লাস 80x হবে সমান, তাহলে এটা হবে 169 মাইনাস 1600, আর এখানে প্লাস 1369 আছে, এই সাইডে নিলে মাইনাস 1369 আসবে, তাহলে 80x সমান আমরা এটাকে যোগ বিয়োগ করে দিব কত আসে দেখ, 169 মাইনাস 1600 ও আচ্ছা সরি, এখানে তো প্লাস হবে, 40-এর সামনে প্লাস হবে, তাহলে এটা প্লাস হবে, এটাও প্লাস, তাহলে এখানে প্লাস 1600 প্লাস 1600 মাইনাস 1369, এখানে আমাদের টোটালি মান আসবে 400 লিখবো। এখন এক্স এর সাথে 80টা গুণাকে আছে, এটাকে ভাগ করে দেবো, তাহলে 400 ডিভাইডেড বাই 80, এই 0 0 কাটা 5 কাটা 40, তাহলে আমাদের এক্স এর মান আসছে 5। এই এক্স এর মানটা হচ্ছে যে এখানে যে আমরা এক্স এর মানটা ধরে নিয়েছিলাম, এ থেকে এফ বিন্দুর দূরত্বটাকে এক্স ধরছিলাম, তাহলে এইটার মান আসলো 5। এখন আমরা এই এক্স এর মানটা যদি এই 1 নং সমীকরণে বসাই, তাহলে কিন্তু আমরা এইচ এর মানটা পাবো। তাহলে প্রথমে আমাদের এইচ এর মান, এক্স এর মানটা 1 নং সমীকরণে বসাবো, তাহলে লিখবো যে এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, বসিয়ে এটা লিখো, প্রথমে এই সমীকরণটা লিখো 13 স্কোয়ার সমান এখানে এক্স এইচ স্কোয়ার, আর এক্স এখানে এক্স স্কোয়ার হবে, তাহলে এক্স এর জায়গায় আমরা লিখবো 5, কারণ এক্স এর মান 5, তাহলে এখানে লিখতে পারি এক্স স্কোয়ার। এখন 13 স্কোয়ার মানে তো 169 সমান এইচ স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মানে তো 25, তাহলে আমরা এই সবগুলোকে সাইড চেঞ্জ করবো, তাহলে এখানে হবে এইচ স্কোয়ার প্লাস 25 সমান 169। আমরা চাইলে পুরোটাকে সাইড চেঞ্জ করলে কোনো চিহ্ন চেঞ্জ হবে না, এই যে এখানে এইচ স্কোয়ার প্লাস 25 ছিল, দুইটা একসাথে নিয়ে আসছে, আবার এখানে শুধু 100, যদি একটা করে সাইড চেঞ্জ করতাম তাহলে চিহ্ন চেঞ্জ হতো, যেহেতু পুরোটা সাইড চেঞ্জ করছে সেহেতু চিহ্ন চেঞ্জ হবে না, তাহলে এইচ স্কোয়ার সমান লেখা যায় 169, আর এখানে প্লাস 25 ছিল, এই পাশে আসলে মাইনাস 25 হয়ে যাবে, এখানে একটা চেঞ্জ করছে, তাহলে এইচ সমান রুট ওভার 169 থেকে 25 বিয়োগ দিলে এটা হবে 144, মানে 144 এইচ স্কোয়ার। এখন এইচ সমান এখানে যে স্কোয়ারটা আছে, স্কোয়ারটা তুলে দিলে এই ডান পাশে রুট হয়ে যাবে 144-এর উপর, এই যে 144-কে রুট ওভার করলে কিন্তু 12 আসে, 144-কে রুট করলে 12 আসবে, তাহলে আমাদের এইচ এর মান এইচ সমান 12। তাহলে দেখো আমাদের এখানে যে আমাদের সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয় করতে যে উচ্চতাটা দরকার ছিল সেটা আমরা এখন অলরেডি পেয়ে গেছি, এইচ এর মান কত পাইলাম, 12 পাইছি, আর এখান থেকে এক্স এর মানটা 5 পাইছি, আর এটা 12, এক্স এর মান না বের করলে কিন্তু আমরা 12টা বের করতে পারতাম না, ঠিক আছে। তো এখন আমরা সামান্তরিকের সূত্রটা লিখে জাস্ট মানটা বসে দেবো, তাহলে অ্যান্সারটা চলে আসবে। সূত্রটা এখানে লেখা আছে দেখো, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল গুণন উচ্চতা, তাহলে প্রথমে ক্ষেত্রফল, তাহলে প্রথমে হাফ লিখবো, সূত্রের হাফ, তারপরে তোমার সামান্তরিকের সমান্তরাল বাহু কোনটা, এখানে ডিসি আর এ বি এই দুইটা সমান্তরাল বাহু, তাহলে সমান্তরাল বাহু দুটাকে যোগ করে দেবো, তাহলে 91 প্লাস 51 গুণন এইচ, আমাদের এইচটা প্রয়োজন ছিল, আমরা এইচটা বের করে নিয়েছি, এখানে এইচ এর মান আসছে 12, তাহলে এখানে 12 লিখবো, এখন ক্যালকুলেটর করবো, 91 আর 51 যোগ করলে কত আসে, হাফ ইন্টু 142 আসে, 142 গুণন 12, পুরোটাকে আমরা ক্যালকুলেটর বসালে 142 গুণন 12 ভাগ 2, 852 আসছে, আর এটা লিখবো ক্ষেত্রফল মানে হচ্ছে বর্গ একক, এইখানে তাহলে এত বর্গ একক। তোমরা যদি এই সামান্তরিক ক্ষেত্রফলটা বুঝে থাকো তাহলে
তোমরা যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বুঝে থাকো তাহলে তোমাদের সামান্তরিকের ক্ষেত্রফলটা ইজি হবে। একই প্রসেসে করবো, এটা যেভাবে করছি ওটা একইভাবে করবো। তাহলে প্রথমে আগে চিত্রটা এঁকে নিই। প্রশ্নটা এখানে দেওয়া আছে যে একটি সামান্তরিকের বাহু দৈর্ঘ্য 12 মিটার এবং 8 মিটার। তার মানে একটা সামান্তরিকের দুইটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে 12 মিটার 8 মিটার, এবং ক্ষুদ্রতম কর্ণ মানে ছোট কর্ণটার দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার। অপর কর্ণটি নির্ণয় করতে বলছে। তাহলে আমরা অপর কর্ণটি নির্ণয় করবো, আবার ক্ষেত্রফল নির্ণয় করবো। আর সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটাকে জেনে রাখো। সামান্তরিক ক্ষেত্রফল সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ছিল হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল গুণন উচ্চতা, আর সামান্তরিক ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণন উচ্চতা। তাহলে আগে প্রশ্নটাকে লিখি, আগে চিত্র আঁকে ফেলি। একটা সামান্তরিক লিখবো। সামান্তরিকের সংজ্ঞাটা প্রথমে জানতে হবে। যে চতুর্ভুজের বিপরীত দুটি বাহুর দৈর্ঘ্য সমান এবং সমান্তরাল, কিন্তু প্রত্যেকটি কোণ সমকোণ না, তাকে আমরা সামান্তরিক বলি। আবার আয়ত আর সামান্তরিক কিন্তু একই, মানে আয়তের ক্ষেত্রে সংজ্ঞা একই হবে, শুধু প্রত্যেকটি কোণ সমকোণ হবে। আয়তের 4টি কোণ সমকোণ হয়, আর সামান্তরিকের 4টি কোণ সমকোণ নয়। তাহলে প্রথমে একটা সামান্তরিক আঁকি। এটা একটু বাঁকা হবে। তাহলে দেখো আমাদের এই বাহু সমান এবং সমান্তরাল, আবার এই বাহু সমান এবং সমান্তরাল, এবং বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আমাদের একটা বাহুর দৈর্ঘ্য কত দেওয়া ছিল? একটা বাহুর দৈর্ঘ্য ধরছিল 12, একটা বাহুর দৈর্ঘ্য ধরছিল 12, আর একটার দৈর্ঘ্য ধরছিল 8, মানে ছোট বাহুটার দৈর্ঘ্য 8। এবং ট্রাপিজিয়াম তো করায় ফেলছে, এখন সামান্তরিকটা দেখাচ্ছে। ট্রাপিজিয়ামটা পরে টাইনা ভিডিও দেখে নাও, ওইটা একবার দেখলে আশা করি ট্রাপিজিয়াম আর প্রবলেম থাকবে না। তোমাদের বইয়ের সামান্তরিকের যে উদাহরণটা আছে এটা করাই দিই, তাহলে তুমি বইয়ের মধ্যে যে অধ্যায়ের যে প্রশ্নটা আছে সামান্তরিকে ওইটা পারবা, এটা করতে পারলে। এখানে তোমার সামান্তরিকের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তোমাকে প্রশ্নটা আরেকবার দেখা যাচ্ছে, এই যে একটি সামান্তরিকের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 12 এবং প্রস্থ অর্থাৎ অন্য বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 8, এবং ক্ষুদ্রতম একটি কর্ণ দেওয়া আছে 10, মানে ছোট কর্ণটার দৈর্ঘ্য 10 দেওয়া আছে। অপর কর্ণটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। অপর কর্ণটি বলতে বড় কর্ণটা। তাহলে এখানে সামান্তরিকের কয়টা কর্ণ আছে? এই যে এদিকে একটা কর্ণ আছে, এই বরাবর একটা কর্ণ আছে। তাহলে আমরা এ বি সি ডি একটি সামান্তরিক অঙ্কন করলাম। অঙ্কন করলে এখান থেকে আমাদের ছোট কর্ণটার দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ এতটুকু দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য দেওয়া আছে 10, আর বৃহত্তম কর্ণ হচ্ছে এসি। আমরা এসিটা বের করব। তাহলে এসি বের করার জন্য আমাদের এখানে তো কোনো সমকোণী ত্রিভুজ নাই, তাহলে আমাদের প্রথমে একটা সমকোণী ত্রিভুজ বানিয়ে নিতে হবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এই যে এখানে যেমন দুইটা সমকোণী ত্রিভুজ বানাইয়া তারপর অঙ্কটা করছি, এখন এখানেও সমকোণী ত্রিভুজ বানিয়ে নিব। তাহলে এই বাহুর দৈর্ঘ্য 8 হলে আমাদের এডি বাহুর দৈর্ঘ্য 8 হবে, এবি বাহুর দৈর্ঘ্য 12 হলে সিডি বাহুর দৈর্ঘ্য 12 হবে। প্রথমে আমাদের কাজ, যেমন এখানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমরা প্রথমে দুইটা লম্ব আঁকছিলাম, সি বিন্দু আর ডি বিন্দুতে নিচের দিকে দুইটা লম্ব টানছিলাম। লম্ব আঁকার কারণে এইটার দৈর্ঘ্য 51 হইলে এটার দৈর্ঘ্য 51 হয়েছে, কারণ এটা একটা আয়তক্ষেত্র হয়েছে। আর এখানে আমরা প্রথমে একটা আয়তক্ষেত্র অঙ্কন করব। এর ডি বিন্দু থেকে একটা লম্বটা আঁকবো এ বি এর উপর, এটাকে আমরা ডিই ধরি। ঠিক একইভাবে ডি বিন্দু থেকে আঁকবো একটা, সি বিন্দু থেকে আঁকবো, এদিকে একটা লম্ব আঁকবো। তাহলে এদিকে যদি লম্ব আঁকি তাহলে আমাদের এই বাহুটাকে একটু বাড়াইতে হবে। তাহলে এটাকে আমরা এফ বিন্দু দিই, সি এফ বিন্দু আঁকলাম। এখন আমাদের এই যে এদিকে যে একটা বাহু দৈর্ঘ্য একটা আয়ত আঁকছে, এটার কারণ কি? কারণ এখন এই এ আর সি এটা কিন্তু একটা অতিভুজ,
এই কোন ত্রিভুজের, এই সি এ এফ, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ আছে। সি এ এফ সমকোণী ত্রিভুজ হইলে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখান থেকে আমাদের প্রথমে একটা, এই লম্বের মানটা লাগবে না আমাদের, এই ত্রিভুজের মধ্যে এটা তো উচ্চতা, এটা এইচ, তাহলে এইটা এইচ আবার এইটাও এইচ, আমরা এইচ এর মানটা লাগবে। আবার এখান থেকে সি আর এফ বিন্দুর যে অতিরিক্ত দূরত্ব নিচ্ছি, এই দূরত্বের মানটাও কিন্তু আমরা জানি না। তো এখান থেকে এখানে যে কতটুকু দূরত্ব নিচ্ছি, এখানে দেখো আমরা যদি পিছন দিকে কল্পনা করি, এ আর ই বিন্দুর দূরত্ব যতটুকু হবে, বি আর এফ বিন্দুর দূরত্ব কিন্তু ততটুকুই হবে। উপপাদ্য ওই প্রশ্নটা গ্রুপে দিয়ে দিও, আমি তো উপপাদ্য 5 দেখি নাই, দেখতে হবে। আমি এই সামুদ্রিকটা শেষ করি, তারপরে প্রশ্নটা দেখে পরে করানোর ট্রাই করতেছি। তাহলে এখানে যে আমরা যে বর্গ আঁকছি, তাহলে এখান থেকে এ ই বিন্দু যে দূরত্ব, এটাকে আমরা ধরে নিব। দূরত্ব কত ধরবো, এটাকে আমরা এক্স ধরবো। তাহলে এ ই বিন্দুর দূরত্বটা এক্স। এবং এ ই বিন্দুর দূরত্ব যদি এক্স হয়, তাহলে এখান থেকে বি আর এফ বিন্দুর দূরত্ব এক্স হবে, কারণ এটা একটা সামান্তরিক বা আয়ত হয়েছে। তার মানে এখান থেকে এতটুকু দূরত্ব এক্স হলে বি থেকে এফ বিন্দুর দূরত্বটাও এক্স হবে। এখন আমরা এক্স এর মানটা বের করে ট্রাই করব। এখানে দেখো, এখানে যে ত্রিভুজটা আছে, এই যে এ ডি ই বি ত্রিভুজ, আমরা প্রথমে এ ডি বি ত্রিভুজ নিয়ে কাজ করব। এই ত্রিভুজের আমরা 3টা বাহুর দৈর্ঘ্য জানি, একটা বাহুর দৈর্ঘ্য 8, আরেকটা বাহুর দৈর্ঘ্য 12, আরেকটা বাহুর দৈর্ঘ্য 10। তাহলে বুঝতে পারতেছি এটা একটা কি ধরনের ত্রিভুজ, এটা একটা বিষমবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমাদের জানতে হবে। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল, আমাদের অর্ধ পরিসীমা প্রয়োজন হয়। অর্ধ পরিসীমাকে আমরা এস দ্বারা প্রকাশ করি, অর্থাৎ 3টা বাহুর দৈর্ঘ্যকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিই, এটা হচ্ছে অর্ধ পরিসীমা। আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট ওভার এস ইন্টু 2 এস বিয়োগ এ, এস বিয়োগ বি, এস বিয়োগ সি, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র। তাহলে আমরা প্রথমে এইটা বিষমবাহু ত্রিভুজ, সেজন্য এটার বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। আবার আরেকটা জিনিস খেয়াল করো, এটার মধ্যে কিন্তু আরেকটা আছে সমকোণ। এ দেখো, এদিকে লম্ব আঁকার কারণে এটা কিন্তু একটা সমকোণ তৈরি হয়েছে। তাহলে এইটা একই সাথে বিষমবাহু ত্রিভুজ, আবার কিন্তু সমকোণী ত্রিভুজ, কারণ যে ত্রিভুজে একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলি। আর আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র জানি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ভূমি গুণন উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা এখান থেকে এইচ এর মানটা বের করে নিব। তো আবার বলতেছি, আমরা ত্রিভুজ এ ডি বি, আমরা এই ত্রিভুজটা এ ডি বি ত্রিভুজ থেকে আমরা, এটা একটা বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। তাহলে এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের অর্ধ পরিসীমা লাগবে। তাহলে আগে অর্ধ পরিসীমাটা বের করে নিই। অর্ধ পরিসীমা এস দ্বারা প্রকাশ করে, এস সমান 3টা বাহুকে যোগ করে দাও। 3টা বাহু কি কি, 12 প্লাস 10 প্লাস 8, 12 প্লাস 10 প্লাস 8 ভাগ 2। এখানে হবে 10 আর 8 কত, 20, 20 আর 10 30, তাহলে 30 ভাগ 2 সমান 15 আসবে। তাহলে আমাদের এই ত্রিভুজের মান আসবে 15। তারপরে এখন আমরা এই ত্রিভুজটা ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল
ক্ষেত্রফল প্রথমে একটা রুট ওভার দিব, তারপর এস লিখবো। আমরা ডাইরেক্ট মানটা লিখতে, মানে সূত্রটা তো এখানে লিখে আছে, যে এখানে সূত্রটা লিখে আছে, আমরা ডাইরেক্ট মানটা লিখি। প্রথমে এস লিখবো, এস এর মান কত 15, পরে ব্র্যাকেট, পরে আবার এস লিখবো, এস মাইনাস এ বলতে আমরা যে কোনো একটা বাহু ধরি, 12 ধরি, তারপরে আবার এস মাইনাস বি, এস বলতে 15 মাইনাস বি বলতে আমরা 10 ধরি বিটাকে। কিন্তু অনেকে কি করে এই এসটাকে পরে লিখে ফেলে, 12 থেকে 15টা বিয়োগ করে, তাহলে কিন্তু আমাদের এখানে মাইনাস চলে আসবে, ঠিক আছে? এটা করা যাবে না। প্রথমে এস এর মান হতো 15 লিখবো, তারপরে সি এর মান, সি এর মানটা কত দেওয়া আছে, এটা আমরা সিটাকে 8 ধরি, তাহলে 8। এখন এটাকে ক্যালকুলেটরে বসো, মান কত আসে 15 ইন্টু 15 থেকে 12 বিয়োগ করলে 3 হবে, 3 গুণন 15 থেকে 10 বিয়োগ করলে 5 গুণন 15 থেকে 8 বিয়োগ করলে, তো এখানে আমাদের 1575 আসছে, রুটের মধ্যে আসছে 1575। এখন এটাকে আবার বর্গমূল করে দেবো, এটার উপরে রুট ওভার করে দেবো, তাহলে আমাদের আসবে 39.68, মানে বর্গ একক। তাহলে আমরা বিষমবাহু ত্রিভুজের ডিবিএস কিভাবে ত্রিভুজ হয়? এইচ কই পেলো তুমি? ডিবিএস না, এটা তো ত্রিভুজ না। আমরা এইচ তো এটা বাহুর দৈর্ঘ্য, কিন্তু আমি তো কোথাও এইচ বিন্দু দেই না, শীর্ষ বিন্দু তো কোথাও এইচ নাই। ডিবিএস, এইচ তো বিন্দু নেই। তাহলে দেখো আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা এভাবে, এই অর্ধ পরিসীমাটা বের করবো প্রথমে, তারপর এই সূত্রটা লিখবো, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এটা লিখে রুট ওভার করে দেবো, তাহলে আমাদের ক্ষেত্রফলটা চলে যাবে। এখন এটা তো একবার বিষমবাহু ত্রিভুজ, সেজন্য বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি। এটা কিন্তু অন্যভাবে এটা সমকোণী ত্রিভুজ, তাহলে আবার লিখবো যে এডিবি, এডিবি, এডিবি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? হাফ ইন্টু ভূমি। তাহলে এখানে ভূমি বলতে কোনটা? এই যে এখানে ই থেকে বি বিন্দু দূরত্ব, এটা কিন্তু ভূমি না, ভূমি কিন্তু আমাদের পুরোটাই নিতে হবে। আবার আবার এক্স ধরো না যে এক্সটা ভূমি, ভূমি এক্সও না। এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি হবে এ থেকে বি বিন্দু দূরত্ব, অর্থাৎ 12 ভূমি গুণন উচ্চতা। আর উচ্চতাটা আমরা কত বের করছি? উচ্চতাটা তো আমরা জানি না, উচ্চতাটাকে রেখে দিব এইচ। এখন আমাকে বলো যে আমরা যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করছি আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করছি, এই দুইটা তো একই ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে আমরা প্রশ্ন মতে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান লিখতে পারি না বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল? লেখা যায় কিনা বলো? তাহলে আমরা প্রশ্ন মতে লিখবো যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমরা এইচ অর্থাৎ উচ্চতাটা পেয়ে যাব। তাহলে সমান সমান হবে 12কে 6 দিয়ে কাটলে, এখানে 2 এর সাথে 12 কাটলে 6, এইচ সমান সমান 39.68। তাহলে এইচ সমান সমান, এটাকে আমরা 6 দিয়ে ভাগ করে দেবো, 39.68 ডিভাইড বাই 6 ভাগ 6। তাহলে আমাদের মান আসবে 6.61, 6.600। তাহলে দেখো আমাদের যে উচ্চতাটা বার করার প্রয়োজন ছিল, কারণ এই উচ্চতাটা যদি বের করতে পারি তাহলে এই উচ্চতা একই হবে। তাহলে আমাদের উচ্চতাটা অলরেডি পেয়ে গেছি 6.61, উচ্চতা পাইছি 6.61। আর এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা অতিভুজ কত জানি? অতিভুজ জানি 8। তাহলে আমাদের এ থেকে বি বিন্দুর দূরত্ব জানি 12, কিন্তু বি থেকে এফ বিন্দুর দূরত্বটা কিন্তু জানি না এখনো। তাহলে বি থেকে এফ বিন্দুর দূরত্বটা আগে প্রথমে আমাদের বের করে নিতে হবে। এখন আমরা এতক্ষণ তো আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করছি, এখন আমরা এই ছোট ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করব। তাহলে এই কোণটা সমকোণ, আর সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ। তাহলে এই কোণের বিপরীত বাহু এইটা, তাহলে এটা হবে অতিভুজ, অতিভুজ। আর এই কোণটাকে যদি থিটা ধরি, তাহলে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে এটা হবে লম্ব। এটা লম্ব তো আমরা আগে জানি। আর তাহলে এখানে নিচে যেটা এক্স, এটা হচ্ছে ভূমি। তাহলে এখন আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে দেখো, এখানে আমরা লম্বের মানটাও জানি, অতিভুজের মানটাও জানি 8।
তাহলে এখানে আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে এই এক্স এর মানটা বের করব। তোমরা চাইলে এই ত্রিভুজ দেওয়া করতে পারো, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কিন্তু একই ত্রিভুজ। এখানে এইচ এর মান 6.61, অতিভুজ 8 আর এক্স এর মানটা বের করবো, অর্থাৎ এই ত্রিভুজ আর এই ত্রিভুজ একই কথা। কিন্তু এটা ধরলাম কেন, কারণ আমরা এই বড় ত্রিভুজ বাহুটা যখন অতিভুজটা নিব তখন কিন্তু এইটার পার্ট পড়ে, তাহলে বুঝতে সুবিধা হবে, এজন্য করলাম। তাহলে বিসি সমান সমান এডি কিনা, বিসি সমান এডি, হ্যাঁ ঠিক আছে, বিসি সমান এডি হবে। এটা তো সামান্তরিকের একই বাহু, মানে বিপরীত বাহু, তাহলে সামান্তরিক বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এখন আমরা এই ত্রিভুজটা নিব, ত্রিভুজ বি সি এফ এ পিথাগোরাস বসাবো, পিথাগোরাস। তাহলে পিথাগোরাস অতিভুজ স্কয়ার, আমাদের অতিভুজের মান কত 8, তাহলে লিখবো 8 স্কয়ার সমান অতিভুজ সমান লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার বলতে 6.62 স্কয়ার, তাহলে 6.61 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার বলতে এক্স স্কয়ার। এখান থেকে আমরা এক্স এর মানটা বের করবো, 8 8 64, আর এটাকে বর্গ বলে কত আসে 43.75 আসে, 43.75 প্লাস এক্স স্কয়ার। তাহলে এক্স স্কয়ারটাকে এক পাশে রেখে মানগুলোকে অন্য পাশে নিয়ে দেবো, তাহলে 64 বিয়োগ 43.75, 64 বিয়োগ অ্যান্সার, তাহলে আসবে 20 পয়েন্ট, তাহলে এক্স স্কয়ার সমান আসবে 20.25। আমরা একেবারে সাইড চেঞ্জ করে ফেলছি, যেমন এক্স স্কোয়ারটাকে যদি এই পাশে রেখে দিই তাহলে এই মানটা কিন্তু এই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে, সেজন্য একসাথে লিখে ফেলছি, সাইড চেঞ্জ করে ফেলছি। তাহলে এক্স এখন তাহলে এক্স সমান হবে √20.25, এটা আমরা √over করে দিই, এটা আসবে 4.5। তাহলে দেখো আমাদের যে এক্স এর মানটা ধরে নিয়েছিলাম, তাহলে এক্স এর মানটা অলরেডি বের করে ফেলছি 4.5, তাহলে এখান থেকে এক্স এর মান হবে 4.5, কারণ এতটুকুর মান এতটুকুর দৈর্ঘ্য সমান। এখন আমাদের এ থেকে এফ বিন্দুর দূরত্বটা লাগবে, এ থেকে এফ বিন্দুর দূরত্ব। দেখো এখানে এ থেকে বি বিন্দুর দূরত্ব কিন্তু আমরা জানি 12, এ থেকে বি বিন্দুর দূরত্ব, আর বি থেকে এফ বিন্দুর দূরত্বটা আমরা জানতাম না, এই মাত্র বের করছি, এক্স এর মানটা 4.5। তাহলে আমরা 12 সাথে 4.5টাকে যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমরা এ থেকে এফ বিন্দুর দূরত্বটা পাবো। তাহলে এটা হবে 12 আর 4 16.5 মিটার, যেটাই হোক। এখন দেখো এখন কিন্তু আমরা এই বৃহত্তম কর্ণটা বের করতে পারবো, কারণ এই বড় কর্ণটার সাথে যে সমকোণী ত্রিভুজটা আছে, এই সমকোণী ত্রিভুজে এই লম্বটাও জানি, আর অতিভুজটা তো আমরা বেরই করবো, আর ভূমিটা শুধু এই বিএফটা জানতাম না, বিএফটা এই যে বের করছি, এখন কিন্তু এই পুরোটা একসাথে জানি, তাহলে পুরোটার দৈর্ঘ্য কত 16.5। এখন আমরা এই বড় ত্রিভুজে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে এসি এর মানটা বের করব। তাহলে ত্রিভুজ হচ্ছে এ সি এফ ত্রিভুজ, এ হতে পিথাগোরাস সূত্র বসি, সূত্র বলতে উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, তাহলে এখানে হবে এসি স্কয়ার, যেহেতু জায়গা কম একসাথে লিখে ফেলি, তাহলে পিথাগোরাসের এসি সমান হবে লম্ব স্কয়ার বলতে 6.61 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার বলতে 16.5 হোল স্কয়ার। এটাকে যদি বসাই 6.61 হোল স্কয়ার প্লাস 16.5 হোল স্কয়ার, ওদের রুটের মধ্যে মান আছে 315.95, এটাকে যদি আমরা বর্গমূল করি আসবে 17.77 মিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের বৃহত্তম বাহুর দৈর্ঘ্যের মান 17.77 মিটার, অর্থাৎ বড় কর্ণটার দৈর্ঘ্য হচ্ছে 17.77 মিটার। একেবারে সেম প্রসেসে তোমাদের বইয়ের যে অধ্যায়ের ভিত্তিক দুইটা প্রশ্ন আছে, এই দুটো প্রশ্ন সমাধান করবো, যদি না পারো তারপরে কমেন্টে মানে আমার গ্রুপে মেসেজ করে বলবা যে এটা বুঝে নি, তখন আবার বুঝাই দেবো। এখন দেখো আমরা মানে বৃহত্তম কর্ণটা বের করে ফেলছি, এখন আমরা এটার ক্ষেত্রফল বের করবো। যদি আমাদের আরও একটা কাজ দিয়ে ক্ষেত্রফল বের করতে, তখন আমরা ক্ষেত্রফলের সূত্রটা লিখবো, ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল জানি ভূমি গুণন উচ্চতা, ট্রাপিজমের মানে সামুদ্রিক ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা। তাহলে এখানে ভূমি বলতে এই যে আমাদের যে
সামান্তরিকটা ছিল, সামান্তরিকটা কিন্তু এটা ছিল, আর এখানে ভূমিটা কিন্তু 12 ছিল। তাহলে এখানে আমরা ভূমির মান লিখবো 12। আবার ভুলবশত 16.5 লিখো না, এই 4.5 এটা কিন্তু সামান্তরিকের বাহিরের অংশ, এটা কিন্তু ভিতরের অংশ না। যখন আমরা সামান্তরিক ক্ষেত্রফল বের করবো শুধু এই ভিতরের অংশটুকু নিব, মানে সামান্তরিকের বাহুর দৈর্ঘ্যটা নিব, নিচের বাহুর দৈর্ঘ্যটা। তাহলে এটা হবে 12 ইন্টু উচ্চতা, উচ্চতাটা কত 6.61, 6.61, এটা গুণ করে দাও, 6.61 ইন্টু 12, তাহলে আমাদের মান কত আসবে 79.32 বর্গমিটার। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। পরবর্তীতে তোমাদের মানে পরিমিতি অধ্যায়ের কোনো অঙ্কে প্রবলেম থাকলে এগুলো গ্রুপে পাঠাইবা, আমার সময় মতো আমি তোমাদের করে দেওয়ার চেষ্টা করবো।